বক্তৃতা শুনলে এবং আশা করি তোমরা অনেকটা মানে নিজেদেরকে এনরিচ করতে পেরেছো। তোমাদেরকে বলার সংক্ষেপে বলবো, তোমরা অধৈর্য, কয়েকটা কথা আমার মনে হয় তোমাদের বলা দরকার। কারণ আমরা সবাই কৃষি ব্যবস্থার সাথে যুক্ত। এমন কোনো সিস্টেম এখনো বেরোয়নি যে ভাত রুটি কোনো কিছু না খেয়ে আমরা বেরিয়ে আসতে পারবো না। একটা 50 টাকার ট্যাবলেট খেয়ে আবার বেরিয়ে এলাম, আবার রাত্রে গিয়ে একটা 50 টাকার ট্যাবলেট খেলাম, এরকম কিছু বেরিয়েছে কি? বলার উদ্দেশ্য একটাই, কৃষি ব্যবস্থা ছিল, সাহেব আগে বলছিলেন কৃষি ব্যবস্থা কিন্তু থাকবে। এর সাথে কি হচ্ছে, সেটা তার সাথে প্রযুক্তিগুলো ঢুকছে, নতুন নতুন টেকনোলজি, নতুন টেকনিক্যাল, এবং তার সাথে আমাদের যেটা করতে হয় পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আজকে এই সেমিনারের মেন ইয়েটাই হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন যাতে কম হয় সেই দিকটা আমাদেরকে নজর রাখতে হবে। তার জন্য তোমরা যারা ছোট আছো এখন থেকেই ভাবতে হবে। এবং অনেক ছোট ছোট জিনিস আমরা ইগনোর করি, অবহেলা করি, কিন্তু সেটা আমাদের নিঃশব্দে ক্ষতি করে যায়। প্লাস্টিক যেমন ক্ষতি করে তোমরা বুঝতে পারো, যে কোনটা মাটির সাথে মিশছে না, ডিগ্রেডেবল, কোনটা ডিগ্রেডেবল নয়, মানে মাটির সাথে ডিকম্পোজ হচ্ছে না, কোনটা হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গ বলতে গিয়ে একটা ছোট্ট মানে স্যার বলছেন ডিডিটির গল্প বলছেন, নীরব বসন্ত, ইংরেজিতে বলে সাইলেন্ট স্প্রিং, একটা বই র্যাচেল কার্সনের। তার মেন ইয়েটাই ছিল ডিডিটি নিয়ে। ডিডিটি আমরা এত ব্যবহার করেছিলাম, একটা আমাদের টিস্যুকে বেশি ক্ষতি করতো, তার জন্য ক্যান্সার এবং কিডনি যেটা বলছিলেন সেগুলো দেখা গেছে। এবং সেই প্রসঙ্গ তখনই এসছে আমরা যত দিন যাচ্ছে জৈব ছেড়ে রাসায়নিকের দিকে বেশি ব্যবহার করছি। আমরা সবাই দেখবে বাবারা ইউরিয়া নিয়ে যাচ্ছে, 10 ছাব্বিশ নিয়ে যাচ্ছে, পোকা মারার জন্য কেমিক্যাল ওষুধ নিয়ে যাচ্ছে, সবকটা কিন্তু কেমিক্যাল। এগুলোর কিন্তু রেসিডুয়াল টক্সিসিটি মানে অবশিষ্টাংশ থেকে আসছে। সকালে হয়তো সবাই ভাত খেয়ে এসছো, আমরা ধান চাষ করতে গিয়ে এত রাসায়নিক ওষুধ দিই যে ভাত টাকা যে তার মধ্যেও বিষ থাকে, সেই বিষটা আমরা খেয়ে আসছি। বাজারে তোমার হয়তো গেলে কিংবা তোমার বাবারা গেল, চকচকে একটা বেগুন কিনে ফেললে, কিংবা হয়তো 500 ঢেঁড়স কিনলে। বেগুন আর ঢেঁড়স মানে ম্যাক্সিমাম সবজির ক্ষেত্রে যারা সবজি চাষ করেন তারা কিন্তু এই কাটা ফসলে সবজিতে প্রচুর কেমিক্যাল ওষুধ দেয়া, সে জানে আমি খাবো না। আর আমরা কি বাজারে গিয়ে ভালো ক্যাপসিকাম, ভালো চকচকে বেগুনটা আমরা আগে কিনি, যেটা বেশি চকচকে জেনে রাখবে সেটাতে বেশি ওষুধ দেওয়া আছে। মানে যে চাষি 4 দিন পর মাঠে নিয়ে যাবে, সে আজ থেকে ওষুধ দিতে শুরু করলো যাতে পোকা না ফুটো করে। পোকা ফুটো করা মানে হচ্ছে তার গুণগত মান খারাপ হবে, তার কোয়ালিটি খারাপ হবে, সে দাম কম পাবে। সেই জন্য সে ভাবছে ভালো কোয়ালিটি আমি বাজারে বিক্রি করবো, এবং ভালো কোয়ালিটি করতে গিয়ে সেটা যে বিষাক্ত সেটা আমরা কেউ খালি চোখে দেখতে পাই না, কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাই। দেখবে প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় একজন করে ক্যান্সারের পেশেন্ট দেখা যাচ্ছে। ক্যান্সার এখন পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা এত বিষাক্ত মানে বিষজনিত খাবার খাচ্ছি, সেই জন্য আমাদের শরীরে এবং আমাদের পরিবেশকে কিন্তু ক্ষতি করে। শুধু মাটিকে ক্ষতি করতে, জলকেও ক্ষতি করতে। সাহেব বলছিলেন মৌরলা মাছ, পুঁটি মাছ, এই ছোট ছোট মাছগুলো আমরা আগে দেখতে পেতাম, সেগুলো দেখতে পাই না। মানে যেটাকে বলে ইউট্রোফিকেশন, মানে জলের যে বাস্তুতন্ত্র, জলের বাস্তুতন্ত্র কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জলজ প্রাণী, জলজ আগাছা যাই যাচ্ছে না কেন, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে, এগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। সব কিছুর মধ্যে যদি ভারসাম্য থাকে তবেই কিন্তু আমাদের পৃথিবী বেঁচে থাকবে, নাহলে পৃথিবী কিন্তু নিঃশব্দে শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ দেখছো, অনেক জায়গায় দেখবে জৈব আর অজৈব দুটো জিনিসের নাম শুনে থাকে, একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক। অর্গানিক মানে হচ্ছে যে কোনো জীবন, একটা লাইফ, যখন সেটা লাইফ থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে সেটা জৈব। হতে পারে একটা গাছের পাতা যখন পড়ে গিয়ে পচে যাচ্ছে, ডিকম্পোজ হয়ে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, সেটাও একটা জৈব। একটা দেখবে গরু, ছাগল, পাখি, জন্তু, এরাও যখন পচে মরে যাচ্ছে, সেটাও কিন্তু একটা জৈব। অর্থাৎ এই জৈব থেকে যখন কোনো কিছু তৈরি করব, একটা গাছ কিংবা কোনো সবজি কিংবা ধান যাই করি না কেন, সেটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক নয়। এবং দেখবে বড় বড় শপিং মলেতে দুটো কম্পার্টমেন্ট, একটা হচ্ছে জৈব সবজি, জৈব ফল, আর একটা এমনি ফল। মানে সেগুলোকে শুধু ওই গোবর সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার এসব দিয়ে তৈরি করা হয়েছে। তার দাম কিন্তু অনেক বেশি। দাম বেশি এই কারণেই
মানে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, সেটা আমরা যদি খাই আমাদের ক্ষতিটা কম করবে। অতএব আমরা যদি বাড়ির পাশে কিংবা আমার বাড়ির উঠানে দুটো কিংবা চারটে বেগুন গাছ কিংবা দুটো ঢেঁড়স গাছ যদি লাগাই, সেইটা যেন রাসায়নিক বিষ এবং রাসায়নিক সার যতটা পারবো কম ব্যবহার করব। আর স্কুলের ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে যে আমরা স্যারের সাথে আলোচনা করছিলাম যে মিড ডে মিলের সাথে কিচেন একটা গার্ডেন করা যেতে পারে, সেটা মিড ডে মিলের যেটা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হতে পারে, সেটা একটা দিক। তার থেকেও একটা বড় দিক এটা যে জৈব ব্যবহার করে কিভাবে সেখান থেকে ভালো ফলন পেতে পারি, কিভাবে ফলন পাওয়া যায়, কিভাবে কেমিক্যাল পেস্টিসাইড কিংবা কেমিক্যাল ফার্টিলাইজার না ব্যবহার করে শুধু অর্গানিক দিয়ে কিভাবে আমরা সেখান থেকে ফলন ফলাতে পারি, সেই শিক্ষাটা কিন্তু আমার মনে হয় স্কুলে যারা স্যারেরা আছেন তারা কিন্তু তোমাদের সেই মেথডটা পড়াতে পারেন। তাহলে কিন্তু তোমরা ছোটবেলা থেকে শিখবে, যে বেগুনটা তৈরি হলো, যে ঢেঁড়সটা তৈরি হলো শুধু গোবর সার কিংবা অনেক পোকা লেগেছে হয়তো, সেক্ষেত্রে কেমিক্যাল কিছু দিলাম না, কি দিলাম, মাটি তৈরি যখন করছি সিউডোমোনাস ফ্লোরোসেন্স, ট্রাইকোডার্মা ভিরিডি, এগুলো একটা জীবাণু, একটা ছত্রাক। এরা কি করে, এই ছত্রাকগুলো কিন্তু পোকাকে মারে। এই ছত্রাকগুলো যদি ব্যবহার করি আমাদের কোনো ক্ষতি নেই। অর্থাৎ জৈব শিক্ষাটা, জৈব শিক্ষার পাঠটা স্কুলের মিড ডে মিলের যে সবজির বাগান যেটা বলা হচ্ছে, সেই সবজির বাগানে যদি আমরা প্রয়োগ করতে পারি, তোমাদের মাধ্যমে যদি করাতে পারি, তোমরা কিন্তু জিনিসটা ভালোভাবে শিখবে এবং সেটা আগামী দিন তোমরা হয়তো তোমার বাড়ির বাবা কিংবা কাকাকে শেখাতে পারবে। এবং আগামী দিন আমাদেরকে জৈবতে আসতেই হবে। আমরা 1950-51 সাল যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তারপরে সেই গোবর সার দিয়ে আমাদের বাবা কাকা দাদুরা চাষ করতেন। 1963-67 সাল যখন প্রথম এসেছিল সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবে সাহেব যেটা বলছিলেন যে উন্নত ফলনশীল ধানের জাত এসেছিল এবং রাসায়নিক সারের ব্যবহারটা আমরা শিখেছিলাম। তার আগে কিন্তু সবাই মিলে আমরা গোবর সার, জৈব সার দিয়ে ধান চাষ করতাম। বেশি রাসায়নিক সার দিতে গিয়ে দেখা গেল প্রচুর ফলন পেলাম, কিন্তু তারপর আর বিশেষ ফলনকে বাড়াতে পারছি না। সাথে বাড়তি ক্ষতি কি হলো, আমাদের পরিবেশ ক্ষতি হয়ে গেল, মাটি বিষাক্ত হয়ে গেল, মাটির মধ্যে কোনো কেঁচোকে আর দেখতে পাই না, কোনো পুকুরে জলে যে মৌরলা মাছ, জিওল মাছ যেগুলো বলি, সেগুলো আর বিশেষ দেখা যায় না। এটা ক্ষতি হলো। যে আবার আমরা সেই বলি দাও ফিরেছে অরণ্য লয়ে নগর, আবার আমাদের সেই আগের ব্যবস্থা আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা সবাই চাইছি। না হলে পৃথিবী, আমাদের সমাজ, গ্রাম কোনো কিছুই থাকবে না। সেই জন্য বলি যে জৈব জিনিসটা কি, সেটা সম্বন্ধে, জৈব দিয়ে চাষ কিভাবে করা যায় আমরা একটু শিখি এবং এই পাঠটা স্কুলের মাঠে দিয়ে প্র্যাকটিক্যালি শুরু হোক। মিড ডে মিলে হয়তো সবজি রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, তার থেকেও গুরুত্বপূর্ণ একটা 5 থেকে 10 পর্যন্ত কিংবা 12 পর্যন্ত একটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যদি এই জৈব পাঠ, জৈব মাধ্যমে কিভাবে চাষ করা যায় এবং সেটা আমাদের শরীরকে কতটা ক্ষতি করে, উপকার করে, কতটা আমার পরিবেশকে উপকার করে, সেটা আমরা যদি জানতে পারি, তবেই কিন্তু আমরা পরবর্তীকালে পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটা দিয়ে যেতে পারবো। সেটাই কিন্তু সমাজের একমাত্র বড় উন্নতি হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ এডিএ স্যার, আপনি মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা একদম শেষে পৌঁছে গেছি। আমাদের পুরো একটা নাটসেল বলার জন্য আমি মানিকবাবুকে অনুরোধ করছি। মানিকবাবু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর উনি। মঞ্চে সকলকে আমার যথাযোগ্য সম্মান এবং বহরমপুর স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, তাদের আমার শুভেচ্ছা এবং সকলকে আমার যারা ছাত্রছাত্রীরা, আমি জানি এখন স্কুলে জন্মাচ্ছে, বাড়ি যত তাড়াতাড়ি যেতে পারবো তত ভালো লাগবে। তাই তোমার কাছে মাত্র 4 মিনিট আমি সময় নিলাম। 4 মিনিটের মধ্যে আমার বক্তব্য। আমরা শুনলাম অনেক কিছু, করবো কি? একজন ছাত্র হিসাবে তোমার এই মুহূর্তে করণীয় কি? আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি। তোমরা স্বপ্ন দেখো? তোমরা স্বপ্ন দেখো? কি স্বপ্ন দেখো? বড় হয়ে কি হব? আমি একটা প্রতিদিন স্বপ্ন দেখি যে আমি পিঠে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরছি। পাড়ার কোনো অক্সিজেন পাম্প থেকে ওই 100 টাকার অক্সিজেন কিনেছি। আজকে যাবো ধনিয়াখালী ব্লকে, ফিরতে পারবো কিনা সেটাও ভাবছি, অক্সিজেন শেষ হয়ে যাবে কিনা। এই দিন কিন্তু আসছে, খুব সাবধান। তাই তোমাদের কিছু ওই ছোট ছোট করণীয় কিছু কথা আমি বলবো।
তোমার স্কুলে সমস্ত সাবজেক্টের পাশাপাশি যদি কিছু ছোট ছোট ইনিশিয়েটিভ তোমরা নিতে পারো, তাহলে দেখবে তোমার চারপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। প্রত্যেকে আজকে একটা শপথ নাও। এই বর্ষা এখন চলছে, আমরা প্রত্যেকে কি করে গাছ বসাবো এবং সেই গাছটিকে বাঁচিয়ে রাখবো। দ্বিতীয় শপথ নাও, আজ থেকে আমরা বাজার থেকে কোনো রকম প্লাস্টিক ব্যাগ নেব না, যেগুলো স্যার বলেছেন যে মাইক্রনের নিচে সেই প্লাস্টিক ব্যাগ। পাল্টে পকেটে একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাও। খুব অসুবিধা হলে প্রতিনিয়ত তোমার কাছে একটা ওই কাপড়ের ব্যাগ রেখে দাও, যে কোনো প্রয়োজনে সেই কাপড়ের ব্যাগটাকে ব্যবহার করো। 3 নম্বর, আমাদের চারপাশে দেখবে আগাছা ধ্বংসের নামে অনেক রকম আমরা গাছ মেরে ফেলি। অনেক গাছ আমরা চিনি না, অনেক গাছের ঔষধি গুণ আছে। সেই গাছগুলোকে যদি তোমরা চিনতে না পারো, আমারও হেল্প নিতে পারো। তোমাদের স্কুলে একটি প্রজাপতি বাগান তৈরির জন্য একটি প্রপোজাল জমা পড়েছে বায়োডাইভার্সিটি বোর্ডে, পশ্চিমবঙ্গ সরকারের জীববৈচিত্র্য পর্ষদ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে। তোমরা চাইলে আজকে যারা আছো, আমি তোমাদের জন্য একটা সুন্দর সুযোগ করে দিচ্ছি। তোমরা চাইলে একটা বায়ো ক্লাব করতে পারো, যে ক্লাবে তোমার চারপাশের পরিবেশকে সুন্দর রাখার বিভিন্ন প্রকল্প নিতে পারো। আর আজকে এই প্রোগ্রামটা সময় উপযোগী একটা প্রোগ্রাম তৈরি সাজানোর জন্য এসআই স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি তোমাদেরকে আমি আরো একটা সুন্দর অফার দিচ্ছি। তোমরা চাইলে আগামী দিনে স্কুল থেকে কোথাও একটি বিশেষ জায়গায় যেখানে প্রকৃতি পর্যবেক্ষণ করার সুযোগ আছে, যেতে চাইলে আমাদের বায়োডাইভার্সিটি বোর্ড তোমাদের জন্য একটি ফান্ড দেবে, সেই টাকায় তোমরা বেড়াতে যেতে পারো। তোমরা আরো যদি মনে করো যে আমরা আরো কিছু স্যার জানতে চাই, আমাদের প্রকৃতি পরিবেশ, তার বিভিন্ন ব্যবহার, তার কিছু খুঁটিনাটি, আমরা আজকে যা কিছু শুনলাম মাথায় ঢুকলো, কিছু কিছু বেরিয়ে গেল। টাওয়ার পাইনি বলে আমরা যেটা খুব অভ্যস্ত আর কি, টাওয়ার নেই এখন। তো টাওয়ারটাকে একটু ঠিক করতে হবে তোমাদের। যদি এটা করতে পারো, দেখবে আগামী দিনে প্রকৃতি পরিবেশ নিয়ে তোমার যে ভাবনা তোমার চারপাশে যদি ছড়িয়ে দিতে পারো, তাহলেই কিন্তু আজকের এই আমরা ছোট থেকে যে প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামটা সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্লাব গঠনের জন্য আপনি ক্লাব গঠনের জন্য কি অ্যাডভাইস দেন, যে কিভাবে করবে, কিভাবে আনাবে, আপনারা কি অসংখ্য ধন্যবাদ।